এই হইল 4.5 লাখ। শোনো, আমি কিন্তু আমার ভাগের সম্পত্তি অর্ধেক বিক্রি করে দিচ্ছি। আজকে তোমাকে আমি 5 লাখ টাকা এনে দিলাম। এর আগেও তোমাকে আমি 15 লাখ টাকা এনে দিয়েছিলাম ব্যবসা করার জন্য। অন্য মানুষকে দেখছি ব্যবসা করে লাভ করে, আর তুমি একজন মানুষ ব্যবসা করে লস খাইছো। আবার বায়না ধরছো তোমার 5 লাখ টাকা লাগবে, তাও তোমার আমি এনে দিচ্ছি। এইবার যদি তুমি ব্যবসায় লাভ করতে না পারো তাহলে কিন্তু ভালো হবে না। সুন্দর মতো এই টাকাটা ব্যবসায় লাগাবা আর লাভ করবা। আরে চিন্তা করো না, ব্যবসা হইল গিয়া মনে করো ভাগ্যের ব্যাপার, কপালে থাকা লাগে। গতবার তুমি আমারে টাকা দিছিলা, এই টাকা দিয়ে ব্যবসা তো শুরু করলাম, কিন্তু আসলে আমার নসিব খারাপ আছিল, এই জন্য লস খাইছি। ধরো অনেকেই আছে 10 টাকা পুঁজি নিয়া এইটারে 1000 টাকা বানায়, আবার অনেকে আছে 10 টাকা ইনভেস্ট কইরা ওই 10 টাকায় জলে যায়। আসলে যাদের বুদ্ধির ভুল তারা ব্যবসা বোঝে না। কিন্তু এইবার আমি বুদ্ধিতে পুরাই পাকাপাকি, এইবার আর আমি বুদ্ধিতে ভুল করতেছি না, তুমি চিন্তা করো না। হ্যাঁ, ওইটাই যেন হয়। তুমি তার অন্যের খেতে কামলা দিতে পারো না। নিজের 3 বিঘা সম্পত্তি আছে, সেইটাও তো তুমি বর্গা দিয়ে রাখছো মানুষের কাছে। তুমি অত চিন্তা করো না, আমি যেহেতু আমার শ্বশুরের ছায়াতলে আছি, মানে তোমার আব্বার ছায়াতলে আছি, আমার কোনো চিন্তা নাই। এবার ব্যবসায় দেখবা আমি দ্বিগুণ লাভ করুম। হ্যাঁ, ওইটাই যেন হয়, ব্যবসায় যেন দ্বিগুণ লাভ হয়। ও, আরেকটা কথা তোমার বলতে তো ভুলেই গেছি, তোমার ছোট ভাইয়ের বউ আইছিল। কেন, টাকা পয়সার কথাটা তো কইছো নাকি তুমি? হ্যাঁ, আরে না, আমি টাকার কথা কেন কইতে যাবো? তোমার ভাই তো কইতে আইছিল তোমার মা অসুস্থ, তারে আমরা দেখতে যাই না। তুমি দেখতে যাও না, আমি দেখতে যাই না, তার জন্য কবুতরের মাংস রান্না করে নিয়ে যায় না, ডিম সেদ্ধ করে নিয়ে যায় না, তার একা একা দেখতে হইতেছে, কষ্ট হইতেছে না? আরো অনেক অভিযোগ দিয়ে গেছে। কিরে, তুই বাজারে সবাইরে মিষ্টি টিষ্টি খাওয়াইলি, বাড়িতে 10 কেজি মিষ্টি পাঠাইলি, কি হইতো? আব্বু থাক থাক খুশি। আপনি আসবেন আমার আগে কইবেন না, তাহলে তো আমি রাস্তায় যে দাঁড়াই থাকতাম, গাড়ি নিয়ে যেতাম। বাবাজি, আমার জন্য তোমার অত চিন্তা করতে হবে না। কয়দিন যাবৎ শরীরটা ভালো যাইতেছে না, তাই ভাবলাম তোমাদের বাড়ি 2-1 দিন থাইকা বেড়ায় যাই। আরে আব্বু, আপনি অসুস্থ এটা আমারে কইবেন না, তাহলে তো আমি আপনাদের হাসপাতালে নিয়ে যেতাম। চলেন, আপনার আগে আমি হাসপাতালে নিয়ে যাবো, বড় ডাক্তার দেখাবো, তারপরে যা করার লাগবো। কি কও? আরে বাবাজি, উত্তেজিত হওয়ার কিছু নাই, আমি এখন সুস্থ আছি, ভালো আছি। আব্বু, আপনার কিছু হইলে আমার আসমান ভাঙা পড়ে, আমার কষ্ট হয় আব্বু। আপনার যখনই কোনো কিছু হইব আপনি খালি আমারে জানাইবেন, আমি তৎক্ষণাৎ আপনার কাছে পৌঁছাই যাবো। আরে তুমি কি খালি বসে বসে কথাই কইবা? বাজারে যাও, বাজার করে নিয়ে আসো। আব্বা এতদিন পর আমাকে বাড়িতে আইছে, বাজার থেকে আব্বার পছন্দের যত খাবার আছে সব কিনে নিয়ে আসবা। 2 কেজি গরুর মাংস আনবা, চিংড়ি মাছ আনবা 1 কেজি, তারপর হচ্ছে ডিম আলাম ইলিশ মাছ নিয়ে আসবা। আমার আব্বা কিন্তু অনেক পছন্দ করে ইলিশ মাছের পেটি খাইতে। আরে আল্লাহ, সেটা কি আমার কইতে হয়? আমি তো জানি যে আব্বা ডিমওয়ালা ইলিশ পছন্দ করে। আজকে বাজারে ডিমওয়ালা ইলিশ নিশ্চয়ই আসছে। আব্বু, আপনি কোনো চিন্তা করেন না, আমি বাজারে জামু আর হামু। আর তোমার আম্মুর জন্য, মানে আমার শাশুড়ি আম্মুর জন্য আমি 2 খান বড় দেখা ইলিশ এক্সট্রা এনে দিমুনে। শোনো, তুমি এই 4.5 লাখ টাকা আলমারির মধ্যে রাখো, আমি আব্বুর জন্য বাজার করে নিয়ে আসি। আব্বু, আপনার মেয়ের লাগে গল্প করেন, শরবত বানায় দাও। আচ্ছা, আব্বা তুমি বসো না, থাক আমার লগে, তুমি ঘরে চলো, যেটা তোমার শরবত বানাই দিই। চল। আরে ডাক্তার কাকা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি তোমার বাড়িতেই যাচ্ছিলাম। যাক, তোমার সঙ্গে দেখা হলো, ভালোই হলো। তোমার আম্মার সব রিপোর্টপত্র এসেছে। হ্যাঁ, তো রিপোর্টগুলো আমি দেখেছি। তো রিপোর্ট আমি অন্য কারো দ্বারা পাঠাতে পারতাম, ঢাকা থেকে এত কষ্ট করে আসতাম না, কিন্তু তোমার বাবা ছিল আমার বন্ধু, আর ভাবিকে আমি ওই চোখেই দেখি। দেখো, তোমার আম্মার রিপোর্টে যা আসছে তাতে বাংলাদেশে তার আর ট্রিটমেন্ট নেই। তাকে বাঁচাতে গেলে দেশের বাইরে পাঠাতে হবে, তার লিভার ট্রান্সফার করতে হবে, যেটা বাংলাদেশে এখনো সফলভাবে হয় না, একমাত্র বিদেশেই সম্ভব। এর জন্য তো প্রচুর টাকার দরকার, তা মিনিমাম 10 লক্ষ টাকা লাগবে। আমি হয়তো ডক্টরের সাথে কথা বলে সব ব্যবস্থা যদি আমি করি তাহলে হয়তো কিছু কম লাগবে, তারপরেও 7 লাখ টাকার ব্যাপার। তুমি বড় ছেলে, এইসব দায়িত্ব তো তোমারই, এই জন্য আমি তোমার সাথেই কথা বলছি। দেখেন কাকা,
ঘটনা হইলে গিয়া মা তো আমার মধ্যে থাকে না, মা তো থাকে তার ছোট পোলার মধ্যে। আর এই মুহূর্তে 7 লাখ টাকা আমার কাছে তো 7টা পয়সাও নাই। আমি আমার শ্বশুরের কাছ থেকে টাকা পয়সা নিয়ে কেবলমাত্র ব্যবসাটা দাঁড় করাইছি। আমি এতগুলা টাকা কই পামু? আপনি এক কাম করেন, মা যেহেতু তার ছোট পোলার মধ্যেই থাকে, দায়িত্ব তো তার ছোট পোলারই। আপনি এক কাজ করেন, জাহিদুলের কাছে যান, হে আপনার টাকা পয়সা সব ম্যানেজ করে দিব। কাকা, আমার আবার একটু দেরি হয়ে যাইতেছে, মানে বাজার করতে যাইতে হইব। আমার শ্বশুরে অনেক জোরাজোরি করে এবার আমার বাড়িতে নিয়ে আইছি। তো আমার বউ আবার আমারে, মানে আপনার বউমা বড় একখান বাজারের লিস্ট দিছে। বাজারে শুনলাম নাকি বড় বড় ইলিশ মাছ আইছে। আমার শ্বশুর আবার ওই যে ডিমওয়ালা ইলিশ মাছ খুব পছন্দ করে, এই জন্য আমি তাড়াতাড়ি যাচ্ছি বাজারে, যেয়ে যেন ইলিশ মাছটা আবার মিস না হয়ে যায়। আমার শাশুড়ি আবার কইছে 2 পিস তার জন্য পাঠাইতে হইব। তাহলে আপনি বাড়ির দিকে যান, আমার আবার দেরি হইলে ইলিশ মাছ পাবো না। আসছি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হায় রে সন্তান, মা মৃত্যু শয্যায় আর ছেলে যায় শ্বশুরের জন্য ইলিশ মাছ কিনতে। হায় রে ভাই ভাবি, এই বড় সন্তান করে কতই না করেছেন। সব সময় বলতেন আপনার সন্তানকে মানুষের মতো মানুষ করব। আজ আপনি দেখে যেতে পারলেন না, কিন্তু আমি দেখছি সে কি মানুষ হয়েছে। ওয়ালাইকুম আসসালাম। কি ভাবি, কেমন আছেন? না ভাইজান, শরীরটা বেশি ভালো না। আরে কি বলেন, সব ঠিক হয়ে যাবে। দেখি চোখটা দেখি, ভাবি জিভাটা দেখি একটু। আচ্ছা দাঁড়ান, একটু ঘন ঘন শ্বাস নেবেন। হ্যাঁ হ্যাঁ ভাবি, শ্বাস নেন। বাবা একটু উঠে উঠে ধরো তো। হ্যাঁ রাখো। ভাইজান, আমি কি বাঁচবো? আরে কি বলছেন, বাঁচবেন না কেন? আমি আছি কি করতে। আমার বন্ধু বলতো তোকে ডাক্তার হতেই হবে। তুই ডাক্তার হলে তুই আমার সেবা যত্ন করবি, আমার ট্রিটমেন্ট করবি। আমার বন্ধুর তো আর সেবা করতে পারলাম না ভাবি। আপনার সেবাটা তো করতে দেন আমাকে। আর তার মধ্যে এরকম একটা লক্ষ্মী বউ পেয়েছেন। এরকম বউ পাওয়া তো ভাগ্যের ব্যাপার। জাহিদুল, তুমি একটু বাইরে এসো, তোমার সঙ্গে আমার একটু কথা আছে। ভাবি কোনো টেনশন করেন না, আমি তাহলে আজকে আসি। আসসালামু আলাইকুম। বাবা, তোমার মার ব্যাপারে কিছু কথা বলার জন্যই আমি তোমাকে বাইরে নিয়ে এসেছি। কি অবস্থা মায়ের? আমার আম্মার কি হয়েছে? আমার একটু খোলা কন। দেখো, তোমার মার লিভার নষ্ট হয়ে গেছে। বাংলাদেশে যার কোনো ট্রিটমেন্ট নেই, আছে তবে সফলভাবে এখনো কার্যকর হয়নি। তোমার মার ট্রিটমেন্টের জন্য তোমার মাকে বাইরে নিতে হবে। পথে তোমার ভাইয়ের সঙ্গে দেখা হয়েছিল, আমি সব কথাই তাকে বলেছি। সে বলল তোমার সাথে আলাপ করার জন্য। তোমার আম্মার লিভার ট্রান্সফার করতে প্রায় 10 লক্ষ টাকা লাগবে। আমি ওদেরকে বললে সব মিলে 3 লাখ টাকা হয়তো কমাতে পারবো, কিন্তু তারপরেও 7 লাখ টাকা লাগবে। দেখো, তোমার আব্বা আমার বন্ধু ছিল। আমার জন্য তোমার আব্বা অনেক কিছু করেছে। আমি 2 লাখ টাকার ব্যবস্থা করব, বাকি 5 লাখ টাকা তুমি একটু ম্যানেজ করো বাবা। আমি সব টাকা পয়সার ব্যবস্থা করবো, আপনি শুধু আমার মায়ের চিকিৎসার ব্যবস্থা করেন। আপনি যত তাড়াতাড়ি পারেন আমার মায়ের চিকিৎসার ব্যবস্থা করেন, আমি টাকার ব্যবস্থা করতেছি। আমার মায়ের কিছু হয়ে গেলে আমি বাঁচবো না কাকা, আমি বাঁচবো না। দেখো বাবা, একটু আগেও আমি ভাবছিলাম ভাইয়ের 2 সন্তান বোধহয় মানুষের মতো মানুষ হয়নি।
কিন্তু এখন দেখলাম না, একটা সন্তান মানুষের মতো মানুষ হয়েছে। বাবা, আমি দোয়া করি তুমি তুমি অনেক বড় হবে, অনেক বড় হবে। একটা কথা, তোমার মার যে ওষুধগুলো চলছিল সেগুলো এখন চলবে। আর শোনো, তোমার মা যেন বুঝতে না পারে তার এত বড় একটা অসুখ হয়েছে, তাহলে কিন্তু বাবা হেতে সর্বনাশ হয়ে যাবে। তাহলে আজকে আমি চলি, ভালো থাকো বাবা। ভাই, ভাই তুমি কই? তাড়াতাড়ি বাড়িতে আসো, তোমার সাথে আমার জরুরি কথা আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। পুত্র বাবাজি, এভাবে মন খারাপ করে বসে আছো কেন? কি হয়েছে? আপনি তো জানেন তাও হিসাব, আমার মার শরীরটা বেশি খারাপ। ডাক্তার বলছে ওনার এই দেশে চিকিৎসা করাইলে উনি সুস্থ হইব না, ওনার চিকিৎসা করতে বিদেশে নেওয়া লাগবে। শোনো ছোট ভাই, তোমাকে একটা কথা বলি। মার তো বয়স অনেক হয়েছে, মা বেশি দিন বাঁচবে বলে মনেও হয় না। আমি যেটা বলি কি, শুধু শুধু মাকে বিদেশে নিয়ে টাকা নষ্ট করার কোনো দরকার নাই। তার থেকে ভালো তুমি দেশে রেখে টুকটাক চিকিৎসা করো, ওষুধ খাওয়াও, যে কয়দিন বাঁচার বাঁচবে। আর যদি না বাঁচে, আল্লাহ যদি তুলে নেয়, তারও তো কিছু করার থাকে না। ও, এই নাও ধরো তোমার বাজার। ও বাবা রে, কিরে এত জরুরি কল দিলি, বাসায় আইতে কইলি, আইলাম। আচ্ছা শোন, আমার আবার তাড়াতাড়ি একটু হাটে যাইতে হইব। আরে বন্ধু বান্ধব বসে আছে, নতুন ব্যবসা দিতেছি না। আমার শ্বশুর আবার আমার কিছু টাকা দিছে এই ব্যবসা বাণিজ্য শুরু করার জন্য। বন্ধু বান্ধব ধরছে, হ্যাঁ করে মিষ্টি খাওয়াইতে হইব। তাড়াতাড়ি কও, আমি আবার বাজারের দিকে যাবো। এই, তুমি কি বাজার সব ঠিকঠাক মতো আনছো? তোমার যা যা আনতে বলছিলাম সব কিছু আনছো তো? আমার কিছু ভুলে যাও নাই তো? তুমি কইছো আমার শ্বশুরের পছন্দ মতো জিনিস আনতে, আর আমি না পারি। আমি 6 খান ইলিশ মাছ আনছি, ডিমালা বড় দেখা। 4 খান আমার শাশুড়ি আম্মার জন্য পাঠাবা, আর আব্বুরে তুমি ঝোল কইরা দিবা, মানে ওই যে সরিষা ইলিশ আব্বু পছন্দ করে, তারপর একটু ভাজি কইরা দিলা। গলদা চিংড়ি আনছি বড় দেখা, 1100 টাকা কেজি। তারপর 2 কেজি গরুর মাংস আনছি, 1 কেজি খাসির মাংস আনছি, কলিজাও আনছি। দেখো ভাইজান, বিষয়টা হইতেছে কি, তুমি তো জানো মার শরীরটা খুব খারাপ। মারে ডাক্তার দেখাইতেছি, কিন্তু আমি ওই ডাক্তার কাকা আছে না, ডাক্তার কাকা কইল মার লিভারের সমস্যা হয়ে গেছে, মার চিকিৎসা করতে মেলা টাকা লাগবে, আর বাংলাদেশে মার চিকিৎসা হইব না। থাম, এগুলা কাকা আমার সাথে রাস্তায় দেখা হয়েছিল, আমারে কইছে, আমি জানি অনেক টাকা লাগবে। হ্যাঁ, আমার কাছে কোনো টাকা নাই, আমি এত টাকা কই পাবো? তাইলে তো তুমি সব জানোই। আমি কইছিলাম কি, আমার যে দক্ষিণ পাড়া 3 বিঘা জমি আছে, চলো না ওই জমিটা বেচা মার চিকিৎসা করি। কেন কেন আমাকে সম্পত্তি বিক্রি করে তোমার টাকা দিব মায়ের চিকিৎসা করার জন্য? তোমার ভাগের সম্পত্তি তুমি বিক্রি করো, আর মা তো তোমার মধ্যেই খায়। চিকিৎসা করলে তুমি করাইবা, আমরা কেন করাতে যাবো? আর যদি মা কখনো আমাদের মধ্যে থাকে, আমাদের মধ্যে খায়, যদি অসুস্থ হয়, তখন না হয় আমরা চিকিৎসা করাবো। এখন আমরা চিকিৎসা করাতে পারবো না। আমার মাইয়া তো ঠিকই কইছে, তোমার মা তোমার সাথে থাকে, তোমার সাথে খায়, চিকিৎসার ব্যবহার তো তোমারই নিতে হইব। আমার জামাই বাবা যে আগে ব্যবসা করে 15 লাখ টাকা মার খাইছে, এখন আবার আমি কিছু টাকা পয়সা দিছি, এখন যদি তুমি এবার হাত পাইতে এখান থেকে টাকা নাও, তাহলে তার সে ব্যবসাটা কী করে করবো? তোমার মার চিকিৎসা তুমিই করাও, এখন জামাই কোনো টাকা পয়সা দিতে পারবে না। তাও সাহেব, এই বিষয়টা আমরা 2 ভাই কথা কইতাছি, এই বিষয়টাতে আপনারা কিছু বললেন না। ভাই তুমি কি কও, চলো না মার চিকিৎসাটা করি, মায়ের অনেক বড় অসুখ। আচ্ছা শোন, তুই মুরব্বী মানুষের কি করে সম্মান দিতে হয় এটাই এখনো শেখোস নাই। আমার শ্বশুর একটা কথা কইছে, কথাটাকে শোন, সে তো খারাপ কিছু কয় নাই, যুক্তিতে কথা দিছে। আর তুই কিনা তারে মুখের পর অপমান করে এখন আমার লোক আবার কথা কইতেছিস। যে মুরব্বীদের সম্মান করতে জানে না, তারে আমি ভাই বলে মানি না। তোর যদি মায়ের চিকিৎসার জন্য এতই দরদ উতলায় ওঠে, তাহলে তোর সম্পত্তি বিক্রি করে মায়ের চিকিৎসা কর। আমার সম্পত্তি আমি বিক্রি করতে পারব না। এই ঘরে আসো। আব্বা চলো, তোমার ইলিশ মাছ ভেজে ভাত দিই, চলো। ঠিক আছে, চল।
ব্যাপার? অনেকক্ষণ যাবৎ দেখছি কি যেন ভাবছো। আচ্ছা, ডক্টর আঙ্কেল কি বললো? ডাক্তার কাকা বলেছে মায়ের অবস্থা খুবই খারাপ। সে রিপোর্ট দেখলো, বললো যে মায়ের লিভারের প্রবলেম, লিভার ট্রান্সফার করতে হবে। আর এটা বাংলাদেশে পসিবল না, মাকে দেশের বাইরে নিয়ে যেতে হবে। আর অনেক টাকার প্রয়োজন। আমি বড় ভাইয়ের কাছে গিয়েছিলাম যে দক্ষিণ পাড়ার জমিটা বিক্রি করে মায়ের চিকিৎসা করব, কিন্তু ভাইয়া কোনো মতেই রাজি হলো না। সে বলল তার ভাগের জমি সে বিক্রি করবে না। কি বলছো? বড় ভাইজান টাকা দিতে অস্বীকার করছে? আল্লাহ, থাক, এইটা নিয়ে তুমি আর মন খারাপ করে থাকো না। দেখো, আল্লাহ তোমার একটা না একটা ব্যবস্থা করে দেবে। শোনো না, আমি একটু না ব্যাংকে যাব। তুমি কি আমার সাথে একটু ব্যাংকে যাবে? ব্যাংকে? ব্যাংকে যাবা কেন? আমার কিছু টাকা উঠাইতে হবে, আমার সাথে একটু চলো না তুমি? দেখো, আমার মন মেজাজ এমনিতেই ভালো নেই, তোমার সাথে আমি ব্যাংকে যেতে পারবো না। তোমার যাওয়ার দরকার, তুমি একাই যাও। আচ্ছা ঠিক আছে, তুমি খেয়ে নিও। কাকা বাড়ি আছেন? কাকা? কে? কাকা আমি। আরে জায়দুল, ভালো আছো বাবা? হ্যাঁ কাকা, আছে কোনো রকম। শুনলাম তোমার মায় নাকি খুব অসুস্থ, এখন কি অবস্থা? মার শরীরটা ভালো না, ডাক্তার কইছে এই দেশে মায়ের চিকিৎসা করণ যাব না, মায়ের চিকিৎসা করতে বিদেশে নিতে হইব। কাকা, আমি আপনার কাছে অনেক বড় আশা নিয়ে আইছি। আপনি তো কইছিলেন দক্ষিণ পাড়ার যে আমার 3 পাহি জমি আছে, ওই জমিটা কিনবেন। তো চাচা, আমি কইতেছি কি, আমার ভাগের জমিটা আমি বেচা দিব। হ বাবা, জমি তো আমি কিনে, কিন্তু তুমি যেটা বলতেছ যে তোমার জমি অর্ধেক কেনার জন্য, অর্ধেক জমি তো বাবা আমি কিনতে পারবো না। তার কারণ হলো তোমার ভাই একটা যে বেজালিয়া লোক, যদি আমি তোমার জমি অর্ধেক কিনি তাহলে তুমি আমার এই হাতে মাইপে দিবা, হ্যাঁ কইব এই হাতে, এই হাতে মাইপে দিবা পুরো এই হাতে। এই জন্য বাবা অর্ধেকটা আমি কিনতে পারতাম না। যদি পুরাটা বিক্রি করো তাহলে আমি একটু চিন্তা ভাবনা করে দেখতে পারি। কিন্তু চাচা, আমি তো আমার ভাগেরটা বেচুম। আচ্ছা, আমি না হয় ভাইয়ের লগে কথা কই আপনারা জানাই, তাইলে আমি যাই। আর আমার ভাইয়ের লগে দেখা হইলে আপনি একটু বাইরে বুঝাইয়া কইন। আচ্ছা ঠিক আছে বাবা, তুমি যাও। আচ্ছা, তোমার ভাইয়ের আমি বোঝাই বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, তুমি এখানে বসে কান্না করছো কেন? কানমোনা তো কি করো, গেছিলাম রিপন কাকার কাছে, আমি ওই দক্ষিণ পাড়ার জমিটা বিক্রি করার লাইগা। কাকারে বুঝায় কইলাম যে আমার ভাগের জমিটা বিক্রি করবো। কাকা কিনতে রাজি হইল না, কইল আমি অর্ধেক জমি কিনবো না, তোমার ভাই সহ পুরা জমি বিক্রি করো, তাইলে আমি কিনবো। এখন জমি বিক্রি করা ছাড়া তো আমার আর কোনো পথ নাই। এই নাও নাও। এতগুলো টাকা? আমার তো মনে হচ্ছে 5 লাখ টাকা। এত টাকা তুমি কই পাইলা? আমি এতদিন যাবৎ চাকরি করে যে টাকা ইনকাম করছি, সেইখান থেকে যে টাকাগুলো আমি সঞ্চয় করছিলাম, সেই সঞ্চয়ের টাকা। এই টাকা দিয়ে আমি কি করব? আরে পাগল, টাকা দিয়ে কি করবো তুমি বুঝতে পারতেছো না? এই টাকা দিয়া
মায়ের চিকিৎসা করাবা, মারে বিদেশে নিয়ে যে চিকিৎসা করাবা। তুমি তোমার সঞ্চয়ের টাকা, তোমার জমানো টাকা আমার কিছু আমার মায়ের চিকিৎসা করার লাগিয়া? তুমি যে শুধু টাকা টাকা করো, তোমাকে তো আমি বলছি আমার মায়ের আমি ভবিষ্যৎ গড়তে চাই। আমার মেয়ের আমি ইংলিশ মিডিয়ামে লেখাপড়া শেখাবো, যাতে করে ও বড় হইলে ইংলিশে কথা বলতে পারে, মানুষ দেখলে যেন বলে যে শিক্ষিত মায়ের শিক্ষিত সন্তান। এমনভাবে কথা বললে যে মেয়েটা তোমার একার, মেয়েটা আমার না। ওর ভবিষ্যতের চিন্তা শুধু তুমি একাই করো, আমি করি না। হ্যাঁ, তুমি যে কতটা ভবিষ্যতের কথা চিন্তা করো সেটা তো আর আমার থেকে ভালো আর কেউ জানে না। আমি এই যে ইনকাম করি, মাস শেষে 5,000 টাকা দেই, এটা দিয়ে তো সংসার চালাচ্ছ, না হলে তোমার সংসারটাও ঠিকঠাক মতো চালাইতে পারতাম। মাসে 5,000 টাকা দিই, মাসে 5,000 টাকা দিই, সারাক্ষণ কানের কাছে জ্ঞান করতেই থাকো। আচ্ছা, আমি কি বলি তোমাকে চাকরি করতে? আর তুমি চাকরি করলে আমার লাভটা কি? আমার কি বেনিফিটটা হচ্ছে? তুমি চাকরি করো তোমার প্রয়োজন, আমার প্রয়োজন না। তোমার একটা কথা বুঝতে গেলেই তুমি আমার উপর শুধু শুধু রাগ দেখাও। মুরব্বীরা কি বলে জানো? তুমি যদি আজকে ডাল ভাত খেয়ে কিছু টাকা জমাও, ভবিষ্যতে যদি তুমি কর্মা পোলাও খাও, সেই টাকা তুমি শেষ করতে পারবা না। তুমি তো আমার একটা কথা শোনো না। এই যে এতদিন ধরে তুমি চাকরি করছো, তুমি কখনো কি একটা টাকা জমিয়ে দেখেছো? দেখোনি। সঞ্চয় করতে হয়। আজকে যদি তুমি অ্যাক্সিডেন্ট করো বা আমি অ্যাক্সিডেন্ট করি, তখন কি করবে? মেডিকেল গেলে তো সেই টাকাটা খরচ করতে হবে, তাই না? তখন কি মানুষের দাঁড়ে দাঁড়ে হাত পেতে পেতে ঘুরবে যে দেন আমাকে টাকা দেন? হ্যাঁ, মানুষকে এই দিন কাউকে টাকা ধার দেয়? তাই তো আমি বলি বিপদের জন্য হলেও কিছু টাকা সঞ্চয় করো। না, আমার কথা তুমি মোটে শোনোই না, উল্টো আমাকে বকাচোকা করো। দেখো, তুমি কিন্তু আমার সাথে প্রতিনিয়ত চোখ রাঙিয়ে কথা বলো। তোমার থেকে আমি কম বুঝি না। এই জন্য মুরব্বীরা বলে যে মেয়েদের 12 হাত ছাড়িতেও কিন্তু বের আসে না, আর ছেলেদের 2 গজ কাপড়ে হয়ে যায়। তুমি মেয়ে মানুষ, মেয়ে মানুষের মতো থাকো। তোমার টাকা আমাকে দিবে না তো দিবে না, বাস। আমি এত কথা কিসের? তুমি সবসময় আমাকে ছোট করে কথা বলো। মেয়ে হয়েছে বলে কি আমি ছোট হয়ে গেছি? হ্যাঁ, আমি চাকরি করতে পারবো না, মেয়েটা করতে পারবো না, আমি ওটা করতে পারবো না, খালি ঘরের কাজ করো, তোমার কাজ করো। আমি তো জীবনটা নিয়ে অতিষ্ঠ হয়ে গেছি। দেখো, তুমি কিন্তু আমার সাথে সবসময় বেশি বাড়াবাড়ি করো। আর একটা কথা বলবে না। যার একটা কথা বলো, এর প্রতিফলন ভালো হবে না বলে দিলাম। কি করবা তুমি? কি করবা? গায়ে হাত তুলবা? তোলো তো। হ্যাঁ, তুলবো। তুমি তোমার সারা জীবনের সঞ্চয়ের টাকা আমারে দিতেছ আমার মায়ের চিকিৎসার লেগা। আমার এই টাকার জন্য কত কিছু কইছো। আমি তোমার কত ঝগড়া করছি, তোমার গায়ে পর্যন্ত হাত তুলছি। সংসার চালাইতে আমার কত কষ্ট হইতো। আমি তোমার কাছে টাকা চাইলে তুমি আমার লোকে ঝগড়া করতা, আমার টাকা দিতা না। আমি এ নিয়ে তোমার কত কিছু কইছি, কত খারাপ ভাবছি। আজকা তুমি তোমার সারা জীবনের সঞ্চয়ের টাকা আমার হাতে তুলে দিছো আমার মায়ের চিকিৎসার জন্য। তুমি না এই টাকা রাখছিলাম আমাকে মেয়ের ভবিষ্যতের লেগা। জাহিদুল, আমি আমার মেয়ের ভবিষ্যৎ গড়তে গিয়া আমি তো আমার মায়ের বিনা চিকিৎসায় মরতে দিতে পারি না, তাই না? মা যদি বাইসা থাকে, একদিন আমার মায়ের ভবিষ্যৎ ঠিকই হইব। আজ আমি ঠিকই বুঝতে পারছি, আমি তোমার কাছে টাকা চাইলে তুমি কেন আমার সাথে ঝগড়া করতা। আমি সংসার চালাইতে কত কষ্ট হইতো। আমি তোমার কাছে টাকা চাইলে তুমি আমার সাথে ঝগড়া করে আবার টাকা দিতা না। এর জন্য তোমার কত কথা শোনাইতাম, তোমার গায়ে পর্যন্ত হাত তুলতাম। কিন্তু আজকে যখন আমি বিপদে পড়ছি, কারো কাছে আমি টাকা পাই নাই, কেউ আমার সাহায্য করে নাই। তুমি তোমার সারা জীবনের সঞ্চয়ের টাকা আমার হাতে তুলে দিছো। আমি তোমার এই ঋণ কোনোদিন শোধ করতে পারব না। আমি অনেক অপরাধ করছি, অন্যায় করছি তোমার সাথে। বউরে, তুমি আমার মাফ কইরা দিও। জাহিদুল, মানুষ সঞ্চয় করে কিসের জন্য? যাতে করে ভবিষ্যতে কখনো যদি বিপদে পড়ে তখন যেন টাকাটাকে কাজে লাগাতে পারে। আমিও ঠিক সেটাই করেছি। যখন আমি মাস শেষে বেতন পেতাম, তুমি ভাবতে তোমার সংসারের কাজে টাকাটা খরচ করবে, হয়তো তোমার জন্য সেটা বেটার হবে।
কিন্তু আমি কি চিন্তা করতাম জানো, আমি যদি এই টাকাটা গোছাতে পারি, ভবিষ্যতে যদি কখনো বিপদে পড়ি, তখন এই টাকাটা আমি কাজে লাগাতে পারবো, আমার মেয়ের ভবিষ্যৎ করতে পারবো। এই তো দেখো, এখন আমাদের মা অসুস্থ, তার চিকিৎসা করতে অনেক টাকার প্রয়োজন। কেউ কি তোমাকে আমাকে টাকা ধার দিচ্ছে? দিচ্ছে না। বিপদে কেউ পাশে থাকে না, তাই আমি এই টাকাটা সঞ্চয় করেছিলাম। এখন দেখো, এই টাকাটা দিয়ে আমাদের মায়ের চিকিৎসা করতে পারবো, মাকে বিদেশে নিয়ে চিকিৎসা করতে পারবো। আর দেরি করো না, ডাক্তার আঙ্কেলের ফোন দাও, ফোন দিয়ে কও টাকার ব্যবস্থা হয়ে গেছে। আর সে তো আর 2 লাখ টাকা দিবই, আমাকে মায়ের অনায়াসে চিকিৎসা হয়ে যাইব। হ, আমি ডাক্তার কাকারে ফোন দিই। কাকা আসসালামু আলাইকুম। কাকা, আমি 5 লাখ টাকার ব্যবস্থা করছি, আপনি তাড়াতাড়ি মায়ের চিকিৎসার ব্যবস্থা করেন। জি হ্যাঁ কাকা। আচ্ছা কাকা, আচ্ছা ঠিক আছে। সাবধানে মা, দেখো আস্তে আস্তে, সাবধানে পা ফেলাও। বৌমা, বাকি কাগজপত্র নিয়েছো তো? আরে তুমি কান্না শুরু করছো কেন? দেখছো মা, তোমার বৌমা আসলে তোমার কতটা পছন্দ করে, কতটা ভালোবাসে। তুমি চলে যাইতেছো শুনে সে কান্না থামাইতে পারতেছে না, কান্দো না। মা হ্যাঁ, সাবধানে যাইও আর দেখে শুনে থাইকো, আমাদের জন্য চিন্তা করো না। আমি তোমার বড় পোলা হয়েছি, কিন্তু আসলে আমি তোমার চিকিৎসার জন্য একটা টাকাও দিতে পারি নাই। এই জন্য আবার তুমি মনে কষ্ট টষ্ট রাখো না। তুমি তোমার পরিস্থিতি জানোই, আমি কষ্ট করে চলতেছি। মা হয়েছে কি, আমি তোমাদের সাথে চাইলে যাইতে পারতাম, কিন্তু চিন্তা করলাম আমি যদি তোমাদের সাথে চিকিৎসায় যাই তাহলে তো একজন বাড়তি লোকের খরচ হইব, তাই না? তোমাদের টাকা খরচ হয়ে যাবে, এই চিন্তা করেই আমি আসলে তোমার সাথে যাইতেছি না। আর তাছাড়া আমার শ্বশুর আবার আজ 2 দিন হলো খুকুর খুকুর কাশতাছে, মানে অসুস্থ শুনছি, আমার আবার তারে দেখতে যাইতে হইব। তুমি এক কাজ করো মা, আমার শ্বশুরের জন্য একটু নামাজের পার্টিতে আল্লাহর কাছে দোয়া চাইও। রফিকুল, কোনো চিন্তা করো না বাবা, তোমার মা তোমার শ্বশুরের জন্য দোয়া করবে। ওই যে খুব 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 করে কাশতেছে, ও কাশ ভালো হয়ে যাবে। আহারে কি সুন্দর জামাই, শ্বশুরের জন্য এত চিন্তা, এত চিন্তা। হবে না কেন? ওই শ্বশুর যে টাকার মেশিন। তবে হ্যাঁ বাবা, ভালো করে টেক কেয়ার করো, শ্বশুরের পায়ের নিচে কিন্তু তোমার বেহেস। ছোট বৌমা, জাহিদুল তাড়াতাড়ি চলো, ফ্লাইট মিস হতে পারে। এই শুনলা, তোমার ডাক্তার চাচা কি বললো শুনলা? হ্যাঁ, উনি কিন্তু রীতিমতো আমাদেরকে অপমান করে গেছে, আর তুমি চুপ করে দাঁড়ায় দাঁড়ায় শুনছে, এর কোনো প্রতিবাদ করলো না। আর আজকে ছোট বৌমার জন্য সবার একদম দরদ উতলায় উঠতেছে, কিছু টাকা দিচ্ছে না, এখন তো তার এখন মাটিতে পা পড়বে না, আকাশে উঠতেছে। আরে বাবা হইছে, তুমি উত্তেজিত হইও না। আসলে হয়েছে কি, ঢাকার থেকে ডাক্তার কাকা আসার পর থেকে শুধু প্যাঁচগি লাগাই আছে, প্যাঁচগি লাগাই আছে, কথার মধ্যে কোনো রসকস নাই। যাই হোক, হ্যাঁ কথাই কিছু মনে করো না, তোমার আবার শরীর খারাপ করবো, তুমি অসুস্থ হয়ে গেলে আমার সেবা যত্ন কে করবো? চলো আমি তোমার গ্লুকোজ গুলাইয়া দিই, তুমি খাইও, তোমার মাথাটাও ঠান্ডা হইব, শরীরটাও ঠান্ডা হইব। আমাদের আবার আব্বারে দেখতে যাইতে হইব না, এটা অসুস্থ। চলো জামা কাপড় গুছাই নি, চলো চলো চলো। কি ব্যাপার তানহা, তুমি কই যাইতাছো ব্যাগ ট্যাগ নিয়া? আমি আমার বাবার বাড়িতে চলে যাচ্ছি। বাপের বাড়ি চলে যাইতেছো মানে? আমি অসুস্থ, তুমি আমারে রেখে বাপের বাড়ি যাইতেছো? কই, আমারে তো কিছু কইলা না। আর তাছাড়া আমার এই অবস্থায় আমার সেবা যত্ন করবো কে, আমার দেখাশোনা করবো কে? তোমার দেখাশোনা কে করবে, তোমার সেবা কি করবে সেটা আমি জানি না। শোনো, 3 মাস ধরে অ্যাক্সিডেন্ট করে এমন পঙ্গু হয়ে পড়ে আসো, তোমার সেবা করতে করতে আমি তো পুরো কয়লা হয়ে গিয়েছি। একবারও কি তুমি আমার দিকে তাকিয়ে দেখেছো আমার কি অবস্থা হয়েছে? শোনো,
আমি আর তোমার সাথে সংসার করতে পারবো না। তানহা, খবরদার, একবার আমার টাচ করার চেষ্টাও করবো না। তুমি না ভালোবাসে এই সংসারে আসছিলা, তুমি না কইছিলা আমার সাথে তুমি গাছতলায় থাকতে পারবা। আজকে তো আমি ইচ্ছা করে পঙ্গু হই নাই, এইটা একটা দুর্ঘটনা। আজকে যদি তুমি আমার ভালোবাসার মানুষ, তুমি আমার বউ হয়ে এই কথা কও যে তুমি আমার লগে থাকবা না, আমার সেবা যত্ন করবা না, এই কি আমার ভালোবাসার নমুনা? কি হইলো, কথা কইতাছো না কেন? কিসের ভালোবাসা? যেই পুরুষের 2 টাকা ইনকাম করার মুরদ নাই, নিজের সংসার চালাতে পারে না, নিজের বউকে চালাতে পারে না, তার সাথে আবার কিসের থাকা, তার সাথে কিসের ভালোবাসা? এই শোন, তোর সাথে যে আমি এতদিন ছিলাম এটা তোর ভাগ্য ভালো। আর একটা কথা বলি, ভালো করে শুনে রাখ, আমার বাবা আমাকে বলেছে তোর কাছ থেকে চলে যেতে। আমার বাবা আমার অন্য কোথাও বিয়ে দিবে, কারণ আমার পুরো একটা ভবিষ্যৎ পড়ে আছে। তোর সাথে থাকলে না সারা জীবন আমার কষ্ট করে মরতে হবে। এতদিন তুই আমাকে ইনকাম করে খাইয়েছিলি, এখন যদি তুই ন্যাংরা পঙ্গু হয়ে গিয়েছিস, তার মানে তো তোকে আমাকে ইনকাম করে খাওয়াতে হবে। আমি সেটা পারবো না, আমি তাই তোর সাথে থাকবো না। তুই যদি কখনো আমাকে ঠেকানোর চেষ্টাও করছিস তাহলে তো ভালো হবে না। তোর মতো ল্যাংড়া পঙ্গুর সাথে আমি থাকতে পারবো না। তানহা, ও তানহা, এই শুনো, আমার থেকে যাও না। তানহা, 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 আরে শুনো, কই যাও তুমি? আমার থেকে যাও না। কিরে বাজার, তোর পা কই? তুই লাঠি দিয়ে হাঁটতেছিস কিসের জন্য? মাগো, মা, এই সবই আমার পাপের ফল মা, আমার পাপের ফল। আমি তো ভুলেই গেছিলাম যে তুমি আমার মা। আমি আমার সংসারের মানুষকে সুখী করতে যাইয়া তোমারে, আমার ভাইরে আমার কাছে রাখি নাই। আমার শ্বশুর বাড়ির আমার বউয়ের কথা শুই না আমি মনে করছিলাম তুমি বোঝা। ও মা, দেখো নিয়তির কি খেলা, আজকে আমি সবার কাছে বোঝা হয়ে গেছি মা, আজকে আমি সবার কাছে বোঝা হয়ে গেছি। তোমারে দূরে রাখছিলাম, আমার বউরে সুখী করতে চাইছিলাম, সেও আজকে আমারে ভালাইয়া চইলা গেল। তুমি যখন চিকিৎসার জন্য বিদেশ গেলা, আমি একটা গাড়ির তলায় পইরা আমার এই পাডারে হারাই ফেলছি মা। আজকে আমার বউ, আমার শ্বশুর বাড়ির লোক আমার ল্যাংড়া কয়া ডাকে, আমার সাথে সংসার করবো না মা, আমার সাথে সংসার করবো না। ও মা, আমি তো তোমাদের লগে বেইমানি করছি, আমি তো চাইলেই তোমার চিকিৎসার টাকা ম্যানেজ করে দিতে পারতাম, আমি ইচ্ছা করে দেই নাই মা, আর সেই জন্যই আল্লাহ আমার এই শাস্তি দিছে মা। আমার কেউ নাই মা, এখন এই দুনিয়ায় আমার কেউ নাই মা, আমার কেউ। আজকে আমি তোমার নিজের রক্তের পোলা হইয়া তোমার জন্য যেটা করতে পারি নাই, আজকে তোমার এই ছোট পোলার বউ, তোমার ছোট বৌমা তোমার জন্য সেইটা করছে। তার গচ্ছিত সব টাকা তোমার চিকিৎসার জন্য ব্যয় করছে মা। মা, আমি তোমার এই ছোট বৌমার কাছে কিচ্ছু না, আমি অযোগ্য, আমি পাপী মা, আমি পাপী, আমি পাপী মা, আমি পাপী। পৃথিবীর সবাই যদি তোর সাইডে চলে যায়, আমি তোর মা,
আমি তোর সাইডে কোনো দিন কোনো জায়গায় যাবো না বাজার। তুই সারা জীবন আমার এই বুকেই থাকবি। ভাইজান, তুমি এত দুশ্চিন্তা করতেছো কেন? তোমার একটা পা নাই তো কি হয়েছে? তোমার এই ভাই বাইসা আছে না? তোমার ভাই সারা জীবন তোমার পা হয়ে থাকবো। তুমি কষ্ট পাও না ভাই, তুমি কষ্ট পাও না। কি ব্যাপার, এখানে বসে বসে জিমালে হবে? যা হবার তা হয়ে গেছে। মেয়েকে তো লাই দিয়ে দিয়ে মাথায় তুলেছো, এখন গেছে না? মান সম্মান সব পানিতে ডুবেছে। তোমার মেয়ে আমাদের গার্মেন্টসে চাকরি করে আমাদের ওয়ার্কারের সাথে পালিয়ে গেছে। মেয়েকে স্বাধীনতা দিতে দিতে একদম মাথায় তুলে ফেলেছো তুমি। আমি তো শুধু মেয়েকে স্বাধীনতা দেইনি, আমি তো তোকেও স্বাধীনতা দিয়েছি। স্বাধীনতা মানে যে তোদের কাছে স্বেচ্ছাচারিতা, সেটা তো আমি কখনো ভাবিনি। আমি ছেলে মানুষ, আমাকে স্বাধীনতা দিতেই পারো, তাই বলে তোমার মেয়েকে তুমি স্বাধীনতা দেবে? আমি একটা সোসাইটি নিয়ে চলি। আমার সন্তানকে সোসাইটি মোতাবেক আমি মানুষ করার চেষ্টা করেছি। আমি যদি আমার সন্তানকে ঘরে রাখতাম, তাহলে আমি সোসাইটির কাছে কি মুখ দেখাতে পারতাম? এই যে তুই ক্লাবে যাস, নাইট ক্লাবে যাস, বন্ধুদেরকে নিয়ে ডিস্কো পার্টিতে যাস, বিভিন্ন জায়গায় ট্যুর করিস, আমি কখনো তোকে বাধা দিয়েছি? তেমনি আমার মেয়ের স্বাধীনতাটাও আমি দিয়েছিলাম। আমি ভেবেছিলাম ও আর যাই করুক, আমার কথা ভেবে হলেও ও কোনো খারাপ কাজ করবে না। বাবা, তুমি আমাকে কথা শোনাচ্ছ যে আমি নাইট ক্লাবে যাই, পার্টিতে যাই? দেখো বাবা, আমি না হয় নাইট ক্লাবে যাই, পার্টিতে যাই, আমি ছেলে মানুষ। কই, তোমার মেয়ে তো কখনো নাইট ক্লাবে যেত না, কোনো পার্টিতে যেত না, কিন্তু তোমার মেয়ে কেন শেষ পর্যন্ত এই কাজটা করলো? ও গার্মেন্টসের শ্রমিকের সঙ্গে যাক আর চাষাভুষের সঙ্গে যাক, আমি সেটা জানতে চাই না। আই ওয়ান্ট মাই ডটার। তুই যেখান থেকে পারিস, যেভাবে পারিস, আমার মেয়েকে নিয়ে আসবি, দরকার হলে জোর করে আনবি। আমি আমার বন্ধু করিম চৌধুরীর ছেলের সঙ্গে ওকে বিয়ে দেব। যা। হেই রুমেল, এরা কারা? মানে এটা হচ্ছে তোমার শাশুড়ি, মানে আমার আম্মা, আর ওইটা আমার বোন। মা, আসলে তোমারে না জানায়া আমি ওরে বিয়ে করছি, তুমি কিছু মনে করো না। তোমাদের বৌমা। কি হলো, তারা আছো কেন? সালাম করো। ও আচ্ছা, হাই, নাইস টু মিট ইউ। আরে এইভাবে না, মানে সালাম কিভাবে করতে আমি তোমায় দেখাই দিচ্ছি। ও আচ্ছা আচ্ছা, পারি তো, পারি পারি। এইভাবে সালাম করো। থাক থাক, আরে ওনাকে সালাম করবো না? না, ও আমার ছোট বোন, তোমার বয়সে ছোট হবে। মানে বোঝোই তো, শহরের মেয়ে, মানে আদব কায়দা শিখিয়ে নিতে হবে, সব কিছু বোঝে না। এভাবে দাঁড় করিয়ে রাখবে? তোমার বৌমাকে ঘরে নিয়ে যাবে না? না না মিষ্টি, বৌমাকে নিয়ে ঘরে যা। বৌমা যাও, ঘরে যাও। মা, মানে তোমারে না জানায়, মানে আমি কষ্ট দিতে চাই নাই, মানে ভুল করে মানে কইরা ফেলছি মা, কিছু মনে করো না তুমি। বাজান রে, সবই ঠিক আছে, কিন্তু বৌমারে যা দেখলাম, দেখে তো মনে হলো বিরাট বড় লোকের মাইয়া। ও কি এই বাড়িতে সংসার করতে পারবো? তুই তো করো সামান্য গার্মেন্টসে চাকরি, আমি তো এই সব কিছু বুঝতে পারতেছি না। পারবো পারবো না। তুমি যেটা ভাবছো এটা ঠিক, ও অনেক বড় লোকের মাইয়া। মানে হয়েছে কি, হঠাৎ করে শুনতেছি ওরে নাকি অন্য পোলার লাগে বিয়া দিয়ে দিচ্ছিল। ও তো কান্নাকাটি শুরু করছে, না পেরা বাধ্য হয়ে কাজী অফিস থেকে ওরে বিয়া করছি। নাইলে সমাজে একটা মান সম্মান আছে না, আমাদের তো মান সম্মান থাকতো না। আর তাছাড়া আমি তোমার বৌমারে অনেক আগে থেকে পছন্দ করি, আমাদের দুইজনের ভাব ভালোবাসা আছে। মা, সবই তো বুঝবার পারছি বাজান, আল্লাহ জানে শেষ পর্যন্ত কপালে কি আছে। বড় লোকের মাইয়া, শুনছি গরিব ঘরে কোনোদিনও সংসার করবার পারে না। আচ্ছা ঠিক আছে, দাঁড়াই না থাইকা বৌমার কাছে যা, আমি রান্না করি। আচ্ছা যাও, আর তুমি একটু শিখায় পড়ায় নিও, শহরের মায়া তো অনেক কিছু বুঝে না। আচ্ছা।
আচ্ছা যাও, আমি দেখতেছি। কি পরিমাণে গরম, আমি তো এত গরম সহ্য করতে পারতেছি না। তোমাদের বাসায় তো একটা এসিও নাই যে একটু ঠান্ডা বাতাস খাবো। উপরে ফ্যানটাও তো ঠিকঠাক মতো চলতেছে না, আস্তে আস্তে ঘুরতেছে। কি যে করি না ভাবি, আমগো বাসাতে তো কোনো এসি নেই, তা তো নিজের চোখেই দেখতে পাচ্ছি। আচ্ছা এই গরমে কি করা যায়? আচ্ছা একটা কাজ করো, তোমার ভাইকে গিয়ে বলো একটা খাঁচা ফ্যান বাজার থেকে কিনে আনতে, না হলে আমি এই বাসায় থাকতে পারবো না, আমার খুব কষ্ট হচ্ছে। আচ্ছা ঠিক আছে ভাবি, আমি এখন নিজে ভাইয়ের সাথে কথা বলতে আসছি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি আনতে পারবো বুঝছো। এত গরম কিভাবে থাকে ওর আল্লাহ। ভাইয়া ভাইয়া ভাইয়া, কিরে কি হয়েছে, চিল্লাচ্ছিস কেন? ভাবির অনেক গরম লাগতেছে, ভাবি কইলো একটা খাসা ফ্যানের ব্যবস্থা করতে। কেন, ঘরের ফ্যান আছে না, থাকতে পারবো না কেন? ওই ফ্যান তো নষ্ট হয়ে গেছে ভাইয়া। এখন খাসা ফ্যান কই পাই? এক কাজ কর, তুই বাজারে যা, বাজারে যা একটা খাসা ফ্যান নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে, তুই তো ভাবির কাছে থাক, মা আমি যাই তাহলে একটা খাসা ফ্যানের ব্যবস্থা করি। তোর কাছে টাকা আছে তো? মা ওই টাকা পয়সা নিয়ে চিন্তা করো না, আমি দেখতেছি একটা ব্যবস্থা করে আনতেছি। ওই তুই ঘরে যা, বৌমারে হাত পাখা দিয়ে একটু বাতাস কর। ঠিক আছে আম্মা। আচ্ছা যা। বড় লোকের মায়া বিয়ে করে বাড়িতে নিয়ে আসলাম, আমার সংসারের অবস্থা তো তেমন ভালো না, বাড়িতে তো একটা ফ্যান নাই, এই মায়াটা থাকতো এসির মধ্যে। কি যে এখন করি, হাতে টাকা পয়সাও নাই যে একটা ফ্যান কিনবো। এক কাম করি, যাই ডেকোরেটরের দোকানে যাই, আপাতত 5-6 দিনের জন্য একটা ফ্যান ভাড়া করি, তারপরে হাতে টাকা হইলে একটা ফ্যান কিনবো না। হ হ, এটাই ভালো হয়, যাই ডেকোরেটরের দোকানে যাই। ও বন্ধু লাল গোলাপি কই রইলা রে, এসো। রোমেল ভাই, বাড়িতে কি ওয়াজ মাহফিল নাকি ভাই? খিচুড়ি খেতে আসবেন? আরে না, বাড়িতে ওয়াজ মাহফিল না, ওই বাড়িতে তোর নতুন ভাবি আইছে। কি বিয়া করছেন? তাইলে তো খিচুড়ি চলবো না, গোস্ত পোলাও লাগবে। আচ্ছা আসিস আসিস, আমি তোর গোস্ত পোলা খাওনি, এখন আমি তাহলে যাই ভাই। হ্যাঁ যা। ও বন্ধু লাল গোলাপি কই রইলা রে, এসো এসো বুকে রাখি। মিষ্টি রে, এবং এক গ্লাস পানি নিয়ে আয়। কি ব্যাপার, তুমি ডেকোরেটর থেকে ফ্যান আনছো কেন? আমি তো বলছি আমার জন্য পার্সোনালি একটা ফ্যান আনতে। না মানে এটা কিনে আনি নাই, মানে এটা আমি ডেকোরেটর থেকে ভাড়া করে আনছি। মানে? মানে হইল গিয়া, তুমি তো জানোই তোমার সাথে আজকে কাজী অফিসে বিয়ার খরচ খরচা করতে যায়, আমার হাতে যে টাকা ছিল সব খরচ করে ফেলছি। মানে অফিস থেকে এখনো বেতন পাই নাই, মাসের শেষ, সামনের মাসের 10 তারিখে আমি বেতন পেয়ে যাবো, তখন তোমার জন্য আমি খাসা ফ্যান কিনে দেবো। আপাতত এই ফ্যানে বাতাস আমি পরীক্ষা করে নিয়ে আইছি, সুন্দর বাতাস দেয়। আচ্ছা ঠিক আছে। আরে বাইরে দাঁড়ায় থাকো না, আসো ঘরে আসো, আমি ফ্যান ফিট করে দিতেছি। আসো আসো ঘরে আসো, ঘরে আসো। রোমেল আমাকে ভালো রাখার জন্য ও এতটা ত্যাগ স্বীকার করছে। ওরা যদি এই গরমে থাকতে পারে, তাহলে আমি কেন এই গরমে ফ্যান ছাড়া থাকতে পারবো না? আরে কি হইলো, দাঁড়ায় আছো কেন? চলো ফ্যান ফিট করে দিছি।
বাতাস আছে, আর কষ্ট হইব না। আচ্ছা ঠিক আছে। আব্বা, তোমাদের বৌমা, আমার আব্বা, সালাম। আচ্ছা রুমেল, মেয়েটা কে? আব্বা, মানে তুমি তো বাড়িতে আসিলা না, আমি এই মেয়েটারে বিয়া করছি, তোমার বৌমা। কি আমাদের আত্মীয় স্বজন কাউকে না জানে তুই বিয়ে করিয়া বউলে বাড়ি তাইলি? হ আব্বা, মানে কি আর করুম, ভালো পরিবারের মায়া, শিক্ষিত মাইয়া, আমার সাথে অনেক দিন থেকেই পরিচয়, তাই জন্য আমি আর দেরি করলাম না। পরে তোমার আমি সব খুলে কমনে, সব কথা এখন এই জায়গায় কম, তুমি আমার কাছ থেকে শুনে নিও। ঠিক আছে, তুই বৌমারে নিয়ে ঘরে যা। চলো ঘরে চলো। মিষ্টি, ও মিষ্টির মা, মিষ্টি করে। কি হইল, মুখের দিকে চাই আছো কেন? কি কইবা কও, কখন তো বসায় রাখছো? বাজান রে, যে কথাটা তোরে কইতে চাইছিলাম, আমি বৌমারে দেখে বুঝতে পারছি বৌমা অনেক বড় লোকের মাইয়া, আর আমরা তো এত বড় লোক না, গরিব। এই সংসারে ও টিকতে পারবো না, আর থাকতেও পারবো না। আমি কই কি, যা করার তা তো করেই ফেলছস, ওর বাবার কাছে ওরে দিয়ে আয়, সেইটাই মনে হয় ভালো হইব। হ বাবা, তোর মা ঠিকই কইছে, তেলে বাগুনে যেমন মিশ খায় না, ধনী গরিবের সম্পর্ক তেমন মিশ খায় না। তোর মার কথাটা রাখ, বৌমারে আর বাপের কাছে দিয়ে আয়। আব্বা, মা, আসলে তোমার বৌমা আমার অনেক ভালোবাসে। আমি ওরে অনেকবার কইছিলাম যে তোমার সাথে আমার সম্পর্ক টিকবো না। সেই কথা শুনানোর পর হ্যাঁ আত্মহত্যা করার কথা কইছিল। আমি কোনো দিক বিদিক না পাইয়া মানে আমি ওরে বিয়া করছি। আম্মা শোনো, তোমরা যেটা কইতাছো এটাও ঠিক, কিন্তু বিশ্বাস করো শেফা অনেক ভালো মাইয়া। তুমি একটু শিখায় পড়ায় নিলে দেখবা ওর অভ্যাস হয়ে যাব। আর তাছাড়াও আমার সত্যি অনেক ভালোবাসে। ঠিক আছে বাজান, তাহলে আমার একটা কথা শোন। শুনছি ওর বাবার 3-4টা গার্মেন্টস আছে, সেই গার্মেন্টসেই নাকি তুই চাকরি করস। আমি কই কি, বৌমা তো এখানে থাকতে পারবো না, তুই ঢাকায় যা একটা বাসা নে, ওই যে এসি না কি কয়, যে ঠান্ডা বাতাস আসে, ওইটা একটা কিনে দে, তোরা সুখে শান্তিতে থাক। আর আমাকে কথা তুই চিন্তা করিস না, তোর বাপ রিক্সা চালায় যা কামাই করে তাই দিয়ে আমরা সুন্দর মতো চলব, শুধু মাঝে মাঝে একটু খোঁজ খবর নিলেই চলবো। তাইলে বাবা, বৌমারে নিয়ে তুই ঢাকায় বাসা নিয়ে চলে যা, ওখানে বৌমা ভালো থাকবো। মা, আমি কোথাও যাব না, আমি আপনাদের কাছেই থাকব। আপনারা হয়তো ভাবছেন আমি এতদিন আলিশানভাবে থেকেছি, এসি রুম ছাড়া থাকিনি, তাই হয়তো বা আপনাদের সাথে মানিয়ে চলতে পারবো না, আপনাদের সাথে মানিয়ে থাকতে পারবো না। মা, আপনি যদি সারাটা জীবন এই বাড়ির সব কিছু মানিয়ে নিয়ে থাকতে পারেন, তাহলে আমি কেন মানিয়ে নিয়ে থাকতে পারবো না? আপনি একটু শিখিয়ে দিলে আমি সব কিছু মেনে নিতে পারবো। কি মা, আপনি আপনার কাছে আমাকে রাখবেন না? আমি আপনার বৌমা হয়ে নয়, আপনার মেয়ে হয়ে থাকতে চাই। কেন পারবো না? তুমি তো আমার মাইয়াই, আর আজকে থেকে আমার এক মাইয়া না, আমার 2 মাইয়া। হ হ, বুঝতে পারছি, তোমরা গল্প করো, আমি একটু পান খাই যাই। আচ্ছা আব্বা। শোন বাজান, বৌমারি নিয়ে ঘরে যা। আচ্ছা মা। আপনি এই কে? আরে ভাইয়া আপনি, আসসালামু আলাইকুম। ভাইয়া মানে ও আমাকে বাসা চুরি করতে আসে, সরো। এই চুপ, সবসময় বেশি কথা বলিস। আব্বা, উনি হচ্ছে তোমার বৌমা, মানে শেফার বড় ভাইয়া। ও আচ্ছা, তাহলে তো আমাদের মেহমান। জামা, ওনারে ঘরে নিয়ে বসা। আমি আপনাদের সাথে কথা বলতে আসিনি, আমি আমার বোনের সাথে কথা বলতে আসছি। আমার বোনকে রাখ। আচ্ছা শেফা, শেফা দেখো কে এসছে।
তাড়াতাড়ি আসো, তোমার ভাই আসছে। তোর সাথে আমার কথা আছে, আপনারা এখান থেকে যান। কি হলো, যান এখান থেকে। ভাইয়া এটা কেমন ব্যবহার? হ্যাঁ, আমি আমার বোনের সাথে পার্সোনালি কথা বলবো, ওরা এখানে থাকবে কেন? ভাইয়া তোমার কি কমন সেন্সের অভাব? তুমি অনেক ভালো করে জানো যে আমি এই বাড়ির বউ, আর তুমি আমার সামনে দাঁড়িয়ে আমার শ্বশুরকে, আমার হাজবেন্ডকে, আমার ননদকে অপমান করো? তুমি এত বড় সাহস পাও কোথা থেকে? চুপ কর বোন রে, তুই আমার কথা শুন। তুই পালিয়ে চলে আসার পর বাবা অনেকটা ভেঙে পড়েছে, একদম না খাওয়া বন্ধ করে দিয়েছে। বাবাকে দেখতে অনেক খারাপ লাগছে। শোন, তুই আমার সাথে চল, বাবা তোকে অনেক ভালো করে বিয়ে দেবে, অনেক বড়লোক ঘরে বিয়ে দেবে, সেখানে তুই অনেক সুখে শান্তিতে থাকতে পারবি। ভাইয়া কিভাবে সুখে শান্তিতে থাকতে হয় সেটা আমি অনেক ভালো করে জানি। আমি এখন বড় হয়েছি, আমার নিজের একটা স্বাধীনতা আছে, আর তুমি কি না সেই স্বাধীনতা ক্ষুণ্ণ করতে চাও? দেখো, তোমরা যদি আমার ভালো চাও তাহলে এখান থেকে চলে যাও, আর কখনো এখানে আসবে না। আর যদি এই ফ্যামিলিকে মেনে নিতে পারো তাহলে এখানে এসে আমাকে দেখে যেও। বোন রে, দেখ তুই এখনো অনেক ছোট, বোঝার মতো ওরকম জ্ঞান বুদ্ধি তোর এখনো হয়নি। তুই যা করছিস একঘেয়েমি। একবার চিন্তা করে দেখ, তুই যেখানে আসছিস তুই এখানে থাকতে পারবি কি না? তুই কত বড় একটা অট্টালিকা ছেড়ে আসছিস, এখানে একটা মাটির ঘর, আর এই বাড়িতে কিভাবে থাকবি? কারেন্ট নেই, বিদ্যুৎ আসে যায়, থাকে কি থাকে না। তুই সবসময় এসি থেকে অভ্যস্ত, তুই এখানে টিকতে পারবি না। মাত্রই তো আজকে আসলি, তুই আমার সাথে চল, সব ঠিক হয়ে যাবে। ভাইয়া লাক্সারিয়াস লাইফ লিড করে আমি দেখেছি, ওটা নরক ছাড়া আর কিছুই না। কিন্তু আমি যখন এখানে এসেছি আমি শান্তি ছাড়া আর অন্য কিছুই পাইনি। তোমার যদি আমার প্রতি এতই দরদ লাগে, বাবাকে গিয়ে ম্যানেজ করো, বাবাকে বলো আমার সংসারটাকে মেনে নিতে। শুধু শুধু আমার সংসারে এসে অশান্তি করো না। যাও এখন এই বাড়ির থেকে বের হয়ে যাও, এই বাড়িতে আর অশান্তি করতে আসবে না। ও, আমি আসছি আর এবারে তো অশান্তি হয়ে গেল? এটা বাড়ি না জাহান্নাম, থাকতি তো জাহান্নাম। আমি গেলাম। কি ব্যাপারে তো গরম, আল্লাহ কি রে, বাতাস করা বন্ধ। তুমি দেখি বাতাস করা বন্ধ করে দিছো। এমনিতেই গরম লাগতেছে, তোমাদের বাসায় একটা এসি নাই যে একটু ঠান্ডা বাতাস খাবো, তার উপর দিয়ে আবার কারেন্ট নাই যে পাখাটা ঠিকঠাক মতো চলবে। আজকে আবার একটা ডেকোরেটর থেকে একটা খাঁচি ফ্যান ভাড়া করে নিয়ে আসছো, সেটাও তখন বন্ধ, কারেন্ট নাই দেখে। বাতাস খাবো কি দিয়ে? এই শোনো না, একটু ওয়াশরুমে যাবো। ওয়াশরুমে যাবা? আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, তুমি কাজ করো, আমি মিষ্টিকে ডাকি, তুমি একসাথে যাও। মিষ্টি, মিষ্টি রে, এই আমাদের ঘরে আয় তো। তোমার বোনের সাথে যাবো? খুব থাকো আইসে। ওই একটা কাজ কর, ওই তোর ভাবিরে একটু ওই ইলেকট্রিনে নিয়ে যা, যাও সাথে। আচ্ছা ওই অন্যটা দাও না, যাও যাও যাও। চলো। ভাবি আপনি এখানে একটু খাড়ান, আমি বদনা লয়ে আই। আচ্ছা ঠিক আছে। বদনা দি চলে কোথায় যাব? বাগানের পিছনে। বাগানের পিছনে? ওখানে কি? বাগানের পিছেই তো বাথরুম, আমগো এখানে সবাই বাগানের পিছেই বাথরুমে যায়। তার মানে বাগান পার হয়ে আমাকে বাথরুমে যেতে হবে? যাই হোক, আচ্ছা বদনা দিয়ে কি করবে? বদনা নিয়েই তো বাথরুমে যাইবেন। হোয়াট? তোমাদের বাথরুমে ফ্লাশ নেই? ফ্ল্যাশ মানে কি? ফ্লাশ চিনো না? ওই যে
হাই কমোড, আমি তো হাই কমোড ছাড়া বাথরুমে যেতে পারি না, আমার প্রবলেম হয়। কি আর করার, চলো চলো। এই যে লন ভাবি, পান্তা ভাত আর কাঁচা মরিচ। কি ভাত? পান্তা ভাত, এটা দিয়ে আমি কি করব? এটা আপনার সকালের নাস্তা। আমি পান্তা ভাত আর কাঁচামরিচ দিয়ে নাস্তা করব? জি। ওয়াটার ওয়াটার কি? ওয়াটার কি? পানি পানি দাও, জল। ওয়াটার ওয়াটার কি? প্লিজ গিভ মি ওয়াটার। ওয়াটার। ঝাল কমছে? একটু একটু আছে। আর একটু খাও। এখন ঠিক আছে। আমি বুঝি না আপনারা এই খাবার কি করে খান, এ তো অনেক ঝাল। এরকম খাবার আমি কখনো খাইনি। ও বুঝতে পারে নাই বৌমা, আমিও বুঝবার পারি নাই। আচ্ছা ঠিক আছে, এখন থেকে তোমার আর এই খাবার দিব না। ঘরে চলো, আসো। এই আয়। মা কি বলছেন? এই তো পটল কুটতেছি, ভাজি করুম তো তাই। আমাকে দেন, আমি কেটে দেই। না বৌমা, তুমি এই কাজ কোনোদিন করো নাই, তুমি পারবা না, আমিই কাটি। চেষ্টা করলে দোষ কি? চেষ্টা করলে তো পারতেও পারি, তাই না? আচ্ছা, এত করে যখন কইতেছো তাহলে করো। ধরো, এই পটল এইভাবে ছিলে মধ্যখান থেকে কাটবে, তারপর কুচি কুচি করে এখানে রাখো, আমি ভাজি করব। আচ্ছা ঠিক আছে। কি হলো? ঠিক আছে। কি হয়েছে? আরে হাত তো কেটে গেছে, তোকে হাসপাতাল নিতে হবে। এই যে ভাবি, এই যে গ্যান্ডা পাতা, এটা দিলে আরে এগুলো কি? এসব দিতে হবে না, ওকে এখন ডাক্তার কাছে নিয়ে যেতে হবে। এখনই হসপিটাল নিয়ে এই হাতে সেলাই করতে হবে। না ভাইয়া, হাত সেলাই করতে হবে না, অল্প একটু কেটেছে, সেরে যাবে, ছেড়ে দাও। তোমাকে না বারবার করে বলেছি তুমি এই বাড়িতে আর আসবে না, তারপরও কেন আসছো? আমি ইচ্ছে করে আসি নাই, বাবা আমাকে পাঠিয়েছে। শোন, এখানে থাকলে তুই রীতিমতো অসুস্থ হয়ে যাবি। চল আমার সাথে বাসায় ফিরে চল, তোর কাপড় চোপড় নে, চল আমার সাথে। শোনো ভাইয়া, বাবাকে সাফ সাফ করে বলেছি আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না, কারণ আমি বিবাহিত, এই বাড়ি আমার সব। যাও, তুমি এখান থেকে এখনই চলে যাও। দেখ বোন, তুই জেদ করিস না, তুই বোঝার চেষ্টা কর। এই যে দেখ, তুই তরকারি কাটার জন্য এখানে আসছিস, আর আমাদের বাসায় ব্রেকফাস্ট তৈরি করার জন্য 3 জন কাজের লোক থাকে, দুপুরে লাঞ্চ তৈরি করার জন্য কত মানুষ আছে। তুই একটু বাসার বাইরে গেলে তোর সাথে অল টাইম লোক দেওয়া হয়, তোর জন্য কোনো প্রবলেম না হয়। আর তুই কোথায় আসছিস যে অজপাড়া গায়ে? এসব ফকিরনিদের সাথে জীবন কাটাচ্ছিস তুই। বোন প্লিজ চল, বাড়ি ফিরে চল। শোনো ভাইয়া, আমার যা হয় হোক, এই বাড়ি ছেড়ে আমি কোথাও যাব না। লাল শাড়ি পরে এই বাড়িতে ঢুকেছি, সাদা শাড়ি পরে এই বাড়ি থেকে বের হব, তার আগে না। তাই তোমাকে বলছি তুমি এক্ষুনি এখান থেকে চলে যাও, আর কখনো এই বাড়িতে আসবে না। হ্যাঁ চলে যাচ্ছি, মর, এই বাড়িতে থেকে পচে গলে মর। এসব ফকিরনিদের সাথে থাকতে থাকতে একসময় তুই নিজেই মরে যাবি। থাক, আর কখনো আসবে না তোর কাছে। এই নাও, ওঠো। কোথায়? কোথায় আবার? শেফার বাসায়। কোথায় যাব? শেফাকে দেখতে। না, আমি ওখানে যাব না। বাবা, আমি তোমারই ছেলে, আমি তোমাকে খুব ভালো করেই চিনি। শেফা তোমার মেয়ে, আর শেফাকে তুমি কতটা ভালোবাসো সেটা আমিও ভালো করে জানি। মেয়েকে হারানোর পর থেকে তুমি কতটা যে কষ্ট পাচ্ছ
সেটা আমি হারে হারে টের পাচ্ছি। আমি ওকে নিয়ে কি চিন্তা করব? ও তো আমার কথা একবারও ভাবেনি। ও কোন ফকিন্নির বাচ্চার সঙ্গে এক কাপড়ে বাড়ি থেকে বের হয়ে গেছে। ও যদি আমার মান সম্মানের কথা ভাবতো তাহলে তাহলে ও এই কাজ করতে পারতো? তুই কি ভুলে গেছিস আমি শরীফ চৌধুরী? আমি একবার যে কথা মুখ দিয়ে বের করি সে কথা কখনো আর ফিরে নেই না। বাবা, সন্তানরা তো ভুল করবেই, আর বাবারা সেই ভুলের ক্ষমা করবে। শেফা না হয় ভুল করেছে, আর সে ভুলের জন্য কিন্তু তুমি নিজেও কষ্ট পাচ্ছ। তার চেয়ে ভালো কি জানো, চলো সব কিছু ভুলে গিয়ে আমরা শেফাকে নিয়ে আসি। শুধু তোর জন্য, শুধু তোর মুখের দিকে তাকিয়ে আমি ওই চাষা ভূষের বাড়িতে যাচ্ছি। না হলে আমি শরীফ চৌধুরী ওই চাষা ভূষের বাড়িতে কখনো যেতাম না। দেখট আয়। এটা কোনো জায়গা হলো? আরে যেখানে গাড়ি ঢোকে না, পায়ে হেঁটে যাওয়াও কষ্ট। আমি তো এই মেয়েটাকে তেজ্যই করতাম, কিন্তু এত ভালোবাসি আমি ওকে, আমি কিছুতেই থাকতে পারলাম না। তাই তো আমাকে আসতে হলো। শোনো, এখন যেভাবে হোক তোমার মেয়েকে বুঝে সুঝে বাসে নিয়ে যেতে হবে। এই ওটা খালি রিক্সা না? হ্যাঁ, ডাক দে। এই রিক্সা। বাবা, উনি হচ্ছে শেফা শ্বশুর। হোয়াট রাবিশ! তুই কি বলছিস কি? আরে আমি তো ভেবেছিলাম তোর বোন একজন কৃষকের ছেলেকে বিয়ে করেছে, সে যে একটা রিক্সাওয়ালার ছেলেকে বিয়ে করেছে সেটা তো জানতাম না। আমার মেয়ের রুচির এত অধঃপতন! ছি! দাঁড়িয়ে আছেন কেন? চলুন। স্যার রাস্তাটা তো ভালো না। টেনে নিয়ে যাবেন। এই কি হলো, দাঁড়িয়ে আছে কেন? ওঠ। বাবা, আমি একটু পেছন থেকে ধাক্কা দিই। দে। কি একটা নোংরা জায়গা, একটা রাস্তা পর্যন্ত নেই। এইখানে পড়ছে, ও এসে বিয়ে করছে এখানে। ছি ছি ছি, আমার ভাবতে অবাক লাগছে। ও আমার মেয়ে, আমি ওকে তেজ্যও করতে পারছি না। পাপা, তুমি? বাহ, চমৎকার! আমার এ লেভেল ও লেভেল করা মেয়ে গ্রামের বধূ সেজে কলসিটাকে পানি আনছে। চমৎকার দৃশ্য। এই দৃশ্য দেখার জন্যই আমি বেঁচেছিলাম। আরে মানুষ অসুস্থ জীবন থেকে সুস্থ জীবন বেছে নেয়, আর তুমি সুস্থ জীবন থেকে এই অসুস্থ জীবন বেছে নিলে। পাপা, ইউ নো কোনটা সুস্থ জীবন আর কোনটা অসুস্থ জীবন সেটা আমি তোমাদের বাড়ি থাকতে উপলব্ধি করতে পারিনি, কিন্তু এই বাড়িতে আসার পরে ঠিকই উপলব্ধি করতে পারছি। যাই হোক, কেমন আছো তুমি? কেমন আছি না? একটা ডানা কাটা পাখি যেরকম ছটফট করে মরে, আমি তেমনি ভাবে বেঁচে আছি। চল, এক্ষুনি আমার সঙ্গে আমার বাড়িতে যাবি। আমি আমার বন্ধুর ছেলের সঙ্গে তোর আবার। পাপা, তুমি মনে হয় ভুলে যাচ্ছ আমি বিবাহিত, আর একজন বিবাহিত মেয়ে কখনো অন্য পুরুষকে বিয়ে করতে পারে না। তাই তুমি কি কারণে আসছো সেটা বলো। আমি শরীফ চৌধুরী, আমি যেটা বলি সেটা করি। আমি যখন বলেছি তোকে এখান থেকে নিয়ে যাব, তোকে অবশ্যই আমার সঙ্গে তোকে যেতে হবে। তুমি আমাকে এখান থেকে জোর করে নিয়ে যেতে পারবে, কিন্তু আমার মনটা এই স্বামীর বাড়িতেই পড়ে থাকবে। পাপা, তোমরা টাকা পয়সার অহংকারে ধনী গরিবের ভেদাভেদ সৃষ্টি করেছো। তোমাদের ভিতর আছে অহংকার, দাম্ভিকতা, কিন্তু কোনো ভালোবাসা নেই। জানো পাপা, আমি এই বাড়িতে বউ হয়ে আসার পর থেকে একটা জিনিস খুব খেয়াল করেছি। এই বাড়ির প্রত্যেকটি মানুষের ভিতরে যতটা ভালোবাসা আছে, সেই ভালোবাসাটা
আমি তোমাদের ভিতর কখনোই দেখিনি। তোমার মনে আছে পাপা, যখন মা মারা গেছিল আমি একাকিত্ব ফিল করতেছিলাম, তখন আমার পাশে কেউ ছিল না। আমি সব সময় আশা করতাম আমি একটু আমার পাপার সাথে সময় কাটাবো, কিন্তু না, তোমার ব্যবসা বাণিজ্যর কারণে তুমি সারাদিন ব্যস্ত থাকতে। ভাবতাম সারাদিন নয় আমাকে সময় দিতে পারে না, কিন্তু রাতে তো একটু আমাকে সময় দিবে না। কিন্তু তুমি রাতে যখন ব্যবসার কাজ শেষ করে বাসায় আসতে, তখন তুমি চলে যেতে নাইট ক্লাবে, আর সেখানে গিয়ে মদ্যপান করে বাসায় ফিরতে ভোরবেলা। তোমার কাছ থেকে আমি কখনো সময় পেতাম না। এখন তুমিই বলো বাবা, আমার কি তোমার কাছ থেকে ভালোবাসা পাওয়ার অধিকার ছিল না? ভাইয়ার কাছ থেকে স্নেহ পাওয়ার অধিকার ছিল না? কিন্তু আমি সেটা পাইনি। আর সেটা কোথায় পেয়েছি জানো? এই বাড়ির প্রত্যেকটা লোকের কাছ থেকে। এই বাড়িতে আসার পর থেকে শিখেছি ভালোবাসা কি জিনিস। তাই আমি আর চাই না তোমার এই টাকার নরক অট্টালিকায় গিয়ে আমি আমার সুখটাকে বিসর্জন দিতে। আমি এখানে অনেক সুখে আছি, তাই আমি চাই না তোমার ওই টাকা নামক নরক অট্টালিকায় গিয়ে আমি আমার শান্তিটাকে বিসর্জন দিতে। এখানে আমার মায়ের সমতুল্য আমার শাশুড়ি আম্মা আর বাবার সমতুল্য বাবা আছে। এখানে আমার কোনো অশান্তি নেই, তাই তুমি এখান থেকে যেতে পারো। বাবা, তুমি কি এখানে তোমার মেয়ের কাছে আর অপমানিত হবে, না চলো বাসায় ফিরে যাবে? দাঁড়া সূর্য, ও ঠিকই বলেছে। টাকা পয়সা, গাড়ি বাড়ি, অর্থ প্রতিপত্তির লোভে আমি মানুষ থেকে অমানুষ হয়ে গেছি। সত্যি তো, আমি তো আমার মেয়েকে কখনো কখনো ওকে বুকে টেনে আদর করিনি। তোর মা মারা যাবার পর যে স্নেহ ভালোবাসা দরকার ছিল, আমি তো কখনো আমার মেয়েকে সেটা দিতে পারিনি। আমি হেরে গেছি, আমি হেরে গেছি বাবা। কিন্তু কিন্তু আমি খুশি কেন জানিস? আমার মেয়ের মনুষ্যত্ব বোধের কাছে আমি হেরে গেছি। একজন বাবা মেয়ের আদেশের কাছে হেরে গেছে। একজন বাবার যে কত বড় প্রাপ্য এটা, সেটা তুই বুঝবি না বাবা, তুই বুঝবি না। ছোটকালে পড়ে এসেছিলাম সবার উপরে মানুষত্ব, তাহার উপরে নেই। সত্যি আজ এই বাড়িতে এসে আমি সেটাই দেখলাম, মানুষই সত্য। টাকা পয়সা গাড়ি বাড়ি সব কিছু অর্থহীন। মারে, আমার ব্যবসা বাণিজ্য টাকা পয়সা তোরা শুধু দুই ভাই বোনই তো পাবি, আমার তো 3টা ফ্যাক্টরি। তাই আমি চাই একটা ফ্যাক্টরি নিয়ে তুই জামাই আর তুই আগামী সপ্তাহেই ফ্যাক্টরিতে বস। বাবা, আমি তোমার কাছে কোনো কিছুই চাই না, শুধুমাত্র তোমার দোয়া ছাড়া।